নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অলৌকিক। বন্ধুরা, তোমাদের সবাইকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের থেমে যাওয়া জীবনরথ উনি যেন একটু এগিয়ে নিয়ে যান। আর বন্ধুরা, রাগ করে যে সেদিন অলৌকিক বন্ধ করে দিয়েছিলাম, রাগটা করবো না কেন বলতে পারো? দিন কয়েক ধরে অলৌকিকের এপিসোডগুলো লক্ষ্য করেছো তোমরা? দুর্দান্ত দুর্দান্ত সব ঘটনা তোমাদের কাছে ছিল, কিন্তু তোমরা পাঠাতে না। যাই হোক, এরকম করো না, একটু সময় করে ঘটনাগুলি পাঠিও, যাতে তোমাদের অলৌকিক দীর্ঘ সময় ধরে চলতে থাকে। 13 ফুটের কঙ্কাল, দাদার সঙ্গে থাকা আত্মা, এরকম দুর্দান্ত ঘটনাগুলির মতোই আজও তোমাদের জন্য থাকবে একটা অসাধারণ ঘটনা। ভৌতিক ব্যাপারও থাকবে, আবার দৈবিক ব্যাপারও থাকবে। অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছে অন্তরশীল। ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে আমাদের মধ্যে ফিরে এসে অলৌকিকের থাম্বনেল বানানোর জন্য। আর বন্ধুরা, তোমরা যারা এখনো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করোনি, তারা চটপট করে দাও। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এরকম দুর্দান্ত দুর্দান্ত ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। মায়ের কৃপায় আমরাও ভালোই আছি। আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তরশীল। বর্তমানে এক জায়গায় জব করি, তাই আগের মতো আর সময় পাই না, তাই তোমাকে ঘটনাও পাঠাতে পারি না। তবে আজ তোমাকে একটা ঘটনা শোনাবো, ভৌতা ঠাকুরের ঘটনা। জানি শুনতে একটু অবাক লাগলো, ভৌতা ঠাকুর আবার কি জিনিস? ঘটনাটি শুনলেই সেটা বুঝতে পারবে। যাই হোক, ঘটনাটি বলছি শোনো। ঘটনাটি অনেক বছর আগেকার আমার মাসির সাথে ঘটেছিল। মাসিদের বাড়ি হলো বরিশাল। তবে যে সময়ের ঘটনাটা, মাসিরা তখন ঢাকায় এসে একটি ভাড়া বাড়িতে ভাড়া ছিলেন। তখন মেশো একটি সেলুনে কাজ করতেন। সেই সময় আমার মাসি ছিলেন গর্ভবতী। যে জায়গায় মাসিরা থাকতেন জায়গাটাও ভালো ছিল না, আবার যে ঘরে মাসিরা থাকতেন সেটাও ভালো ছিল না। শোনা যায় নাকি ওই ঘরে কেউ আত্মহত্যা করে মরেছিল। টুকটাক অনেক কথাই কানে আসতো। সেসব উপেক্ষা করেই মাসিরা ছিলেন সেখানে। তার অবশ্য আরো একটা কারণ ছিল। আমার মাসি ছিলেন খুব কালী ভক্ত, তাই সাহসটাও ছিল একটু বেশি। ওসবে খুব একটা গুরুত্ব দিতেন না। কিন্তু ডেলিভারির দিন যখন এগিয়ে এলো, তখন একদিন একটা ঘটনা ঘটে। মেশো একদিন কাজ থেকে ফিরছিলেন। রাত অনেকটাই হয়েছিল। রাস্তায় লোকজন বিশেষ ছিল না। তো আসার পথে একটা পুকুর পড়তো। জল বিশেষ একটা ছিল না এই পুকুরটায়। তো মেশো হঠাৎ খেয়াল করলেন জলটা কেমন যেন নড়ছে। মেশোর একটু কৌতূহল হলো। ওদিকে একটু এগিয়ে গেলেন মেশো। দেখলেন একটা বড় সাইজের মাছ খাবি খাচ্ছে। আনুমানিক 1 থেকে 1.5 কিলোর কম নয়। মিশর খুব লোভ হলো। তারপর জলে নেমে মাছটাকে ধরার চেষ্টা করলেন। মিশর এমনি মাছ ধরার রাশি ছিল, খুব ভালো মাছ ধরতে পারতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, খুব একটা পরিশ্রম করতে হলো না মিশোকে। জাল নেই, কিছু না, তা সত্ত্বেও খুব সহজেই মাছটাকে ধরে ফেলতে পারলেন। যেন নিজে নিজেই মিশোর হাতের কাছে এসে মিশোকে ধরা দিয়ে গেল। মিশো তো খুব খুশি হয়ে গেলেন। তারপর ব্যাগে ভরে মাছটা বাড়িতে নিয়ে এলেন। তখনও মিশো জানতেন না যে মাছ ভেবে উনি কি নিয়ে এসেছেন।
তো বাড়িতে ঢোকা মাত্রই ওনার খুশি দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেল। মাসি ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। পাড়া প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেছে, সবাই তো খুব খুশি। এই পরিস্থিতিতে মেশো মাছটা নিয়ে আর কোনো কথা বললেন না, একটা হাঁড়িতে সেটা ঢাকা দিয়ে রেখে দিলেন। তারপর মিষ্টি নিয়ে এলেন, সকলকে মিষ্টি বিতরণ করলেন। রাত ক্রমশ গভীর হলো। আস্তে আস্তে লোকজন তারপর যে যার বাড়ি ফিরে গেল। তারপর মেশো একটু খাটের পাশে গিয়ে বসলেন, মাসির সঙ্গে একটা দুটো কথা বলছেন। এমন সময় ঢাকা থেকে মাছটা লাফিয়ে মেঝেতে পড়ল। মাসি জিজ্ঞেস করলেন, কি গো, কিসের আওয়াজ হলো ওটা? মেশো বলেন, ও কিছু না, আসার সময় পুকুর থেকে একটা মাছ ধরে এনেছিলাম। বাড়িতে অত লোকজন দেখে তখন আর কিছু বলিনি, হাঁড়িতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওটাই লাফিয়ে পড়েছে। দাঁড়াও, তুলে রাখছি। তারপর মেশো মাছটাকে আবার তুলে রাখতে যায়, কিন্তু যেই না মাছটাকে ধরতে গিয়েছে মেশো, অমনি মাছটা চোখের সামনেই কোথায় যেন গায়েব হয়ে গেল। মেশো তো খুব ভয় পেয়ে গেলেন ওই দেখে, বুঝতে পারলেন যে কোনো স্বাভাবিক জিনিস নয় এটা। তবে তার চেয়েও বেশি ভয় লাগলো সদ্য জন্মানো মেয়েটা ঘটনাটা দেখে হাসতে লাগলো। কিছুক্ষণই মাত্র হয়েছে মেয়েটা জন্মেছে, কি করে তাহলে সে হাসতে পারে? মাসি মেশো দুজনেই তো মারাত্মক ভয় পেয়ে গেলেন। মাছটা না হয় ভৌতিক কিছু ছিল, কিন্তু মেয়েটা কে? তবে ঘটনাটা চাপা রইল, পাড়া প্রতিবেশী কাউকে কিছু জানতে দেওয়া হলো না। তবে এরপরে ঘরের মধ্যে ভৌতিক উপদ্রব উঠল চরমে। কে যেন রাতের বেলায় মাসির চুল ধরে টানে, ঘুমের মধ্যে হাতে গালে আঁচড়ে দেয়। মেয়েটাকে নিয়ে মাসি মেশো খুব ভয়ে ভয়ে থাকতেন। রাত হলে ওর চোখে আর ঘুম থাকতো না, কেমন করে যেন তাকাতো মেয়েটা। মাঝে মাঝেই এমন করে চিৎকার করে কেঁদে উঠত, কেউ যেন ওকে জোর করে নিয়ে যেতে চাইছে। মনে হতো হাত দুটো ধরে কে যেন ওকে বিছানা থেকে তোলার চেষ্টা করছে। মাসি তো খুব ভয়ে ভয়ে থাকতেন। মেশো কাজে কর্মে বেরোলেও মেয়েকে ফেলে মাসি কোথাও বেরোতেন না। এছাড়াও রাত নেই দিন নেই ঘরের মধ্যে নানান রকম উপদ্রব চলত। মাসি যেই মা কালীর নাম স্মরণ করত, অমনি আবার সব থেমে যেত। এভাবে দিন কয়েক যাওয়ার পর হঠাৎ করেই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ল। ধুম জ্বর বাচ্চাটার, তাঁতানো লোহার মতো গরম হয়ে উঠেছে গাটা। মাসি আর মেশো তখন মেয়েকে নিয়ে ছুটলেন ডাক্তারের কাছে। কিচ্ছু হলো না সেখানে। তারপর ছুটলেন বরিশাল, সেখানেও হেন কোনো ডাক্তার নেই যার কাছে ওনারা মেয়েকে নিয়ে যাননি, কিন্তু সেখানেও কেউ কিচ্ছু করতে পারলেন না। মাসি মেশো দুজনেরই তো চোখে জল। মেয়েটাকে বোধহয় আর বাঁচানো যাবে না, এই ভেবে যখন রিকশায় করে তারা ডাক্তারখানা থেকে ফিরছিলেন, সেদিন আবার মেয়েটা হেসে ওঠে। মাসি তখন মিশুকে বললেন, কি গো, দেখলে কিছু? এই শরীর খারাপ অবস্থায় মেয়েটা আবার হাসলো। আমার মনে হচ্ছে এই শরীর খারাপ সাধারণ শরীর খারাপ নয়। ডাক্তার ওষুধপত্রে কিচ্ছু হবে না, ওকে ওকে কোনো ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া দরকার। সেদিন সেখান থেকেই ওনারা আবার রিক্সা ঘোরালেন, গেলেন একটি ঠাকুর বাড়িতে। সেখানে গিয়ে সব ঘটনা বলতেই তারা জানালেন, যত চেষ্টাই করুন রাখতে পারবেন না বাচ্চাটাকে। মাছ রূপ ধরে যে প্রেতাত্মা আপনাদের বাড়িতে এসেছিল, সে আসলে ওকেই নিতে এসেছিল।
ওর চারপাশে সে এখনো ঘোরাঘুরি করছে, সুযোগ পেলেই নিয়ে যাবে। আমার মাসি তো সেই শুনে খুব কান্নাকাটি করতে লাগেন। উনি তখন মন সান্ত্বনা দিতে একটি মাদুলি দিয়েছিলেন। বাচ্চাটার গলায় সেটা পরিয়ে রাখা হয়েছিল, কিন্তু কাজ কিছুই হলো না তাতে। মেয়েটার আরও যায় যায় অবস্থা, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। মাসি তখন খুব রেগে যান, বলেন, আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। সকলে বলে এখানে ভূতা ঠাকুর খুবই জাগ্রত, তার কাছে আমি ওকে নিয়ে যাব। সে কত বড় ভূত আমি দেখব। যদি ক্ষমতা থাকে ভূতা ঠাকুরের চরণতল থেকে নিয়ে যাক। মাসি তখন মেয়েকে নিয়ে ছুটলেন ওই ভূতা ঠাকুরের থানে। ভূতা ঠাকুর হলেন দেবাদিদেব মহাদেবের একটি রূপ, ভূত প্রেত দৈত্য দানবের অধিপতি, ভূতনাথ নামে যাকে ত্রিভুবন জানে। তাকেই সেখানে চলতি কথায় ভূতা ঠাকুর বলা হয়। মাসি সেখানেই নিয়ে গেলেন মেয়েকে। পুরনো একটা বটগাছের নিচে ওই ভূতা ঠাকুরের মন্দির। সেখানে একজন সাধু বাবা থাকতেন। উনি ভূতা ঠাকুরের ভর পড়তেন। তখন সেখানে অনেক লোকজন। সাধু বাবা তখন ভরে পড়েছেন। যার যা সমস্যা তিনি তার সমাধান বলে বলে দিচ্ছেন। সেই মুহূর্তে মাসি সেখানে পৌঁছলেন। উনি তখন হাত দেখিয়েই গর্জন করে মাসিকে বললেন, ওখানেই দাঁড়া, এখানে আসবি না। আমার মাসি তো তখন খুব ঘাবড়ে গেলেন। আমার মাসির নাম ছিল মণি। মাসির নাম উনি কি করে জানলেন কি জানি। নিজেই মাসির নাম ধরে কথা বলতে লাগলেন। তোর এই অবহেলার জন্যই আজ মেয়েটার এই অবস্থা হয়েছে মণি। যেদিন ও হলো মাছ হয়ে একটা প্রেত বাড়িতে এলো, চোখের সামনে ওটা গায়েব হয়ে গেল। মেয়েটা হেসে উঠল। তখন কেন কিছু করিসনি? যে ব্যাপারটা স্বাভাবিক নয়। এখন শেষ করে নিয়ে এসেছিস মেয়েকে। ওকে আর বাঁচাতে পারবি না। ওর ললাট লিখন লেখা হয়ে গিয়েছে। 3 দিন পর তোর মেয়ে মারা যাবে। এই শুনে আমার মাসি তো খুব কান্নাকাটি করতে লাগেন। সন্তানের মৃত্যুর কথা কোন মা শুনতে পারে। মাসি তখন ওনার কাছে অনেক কাকুতি মিনতি করেন, ভুলের জন্য বারবার করে ক্ষমা চান। তিনি তখন বলেন, চিন্তা করিস না, বছর ঘুরতে না ঘুরতেই ওর আবার পুনর্জন্ম হবে। তোরই গর্ভে জন্মাবে, তবে ছেলে হয়ে। তখন এসে এখানে পুজো দিয়ে যাবি। আর যত তাড়াতাড়ি পারিস ওই ঘরটা ছেড়ে দে। ওখানে থাকলে আবার এরকম হবে। তারপর একরকম নিরাশ হয়ে মাসিমেশো বাড়িতে ফিরলেন। সত্যি সত্যি 3 দিন পরেই মেয়েটা মারা গেল। সবকিছু জানা সত্ত্বেও মন কি আর মানে। মাসি মেশো খুব কান্নাকাটি করলেন। তারপর নিয়ম অনুসারে মেয়েটার অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো। এরপর তারা ওই ঘরটি ছেড়ে অন্য আর এক জায়গায় ঘর ভাড়া নিয়েছিলেন। তারপর আবার বছর ঘুরতে না ঘুরতেই মাসি পুনরায় গর্ভবতী হলেন। যথাসময়ে মাসির ডেলিভারি হলো। সাধু বাবার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। ছেলে হলো এবার। সংসারে আবার আনন্দ এলো। মাসি মেশো তো খুব খুশি হয়ে গেলেন। তারপর একদিন বাচ্চাটাকে নিয়ে মাসি মেশো ওই ভূতা ঠাকুরের মন্দিরে গেলেন। ঠাকুরকে পুজো দিলেন। সেই সাধু বাবাই ওর নাম রেখেছিলেন জয়। আর ওকে একটি মাদুলিও দিয়েছিলেন, যাতে আর কোনো বিপদ আপদ না হয়, যাতে আর কোনো ভূত প্রেত বা অশুভ শক্তি কোনো ক্ষতি করতে না পারে। ভূত প্রেত খুবই শক্তিশালী, এ তো আমরা সবাই জানি। সাধারণ মানুষ তাদের কাছে অসহায়, কিন্তু ভগবান হলেন সর্বশক্তিমান। মানুষ যখন তাঁর আশ্রয় নেয় সব সমস্যার সমাধান হয়ে যায়। তিনি কোনো না কোনো একটা পথ ঠিকই খুলে দেন।
তিনি কাউকে যে খালি হাতে ফেরান না। আমার সেই ভাই এখন ক্লাস 10-এ পড়ে দাদা, আমার থেকে 1 বছরের ছোট। আমার সঙ্গে ভাইয়ের খুব মিল, তাই ওরই ঘটনা আজ তোমাকে পাঠালাম। দারুণ লাগলো বাবু ঘটনাটা। তুমি তোমার ভাই দুজনেই খুব ভালো থেকো। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। ভীষণ সুন্দর আর দুর্দান্ত একটা ঘটনা। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টেই জানিও। আবারও বলি, ঘটনা পাঠাতে কিভাবে পাঠাবে? ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখতে চাইলে লিখে পাঠাতে পারো, না হলে ভয়েস মেসেজ করতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে কখন ঘটনা শুনবো অপেক্ষায় ছিলাম, এখন শুনছি, বেশ ভালো লাগছে, ভালো থেকো ভাই অমিত। সুস্মিতা গুহ ঠাকুরতা লিখেছে, প্রথম কমেন্ট করলাম, দারুণ ঘটনা হয়েছে দাদা, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিত দাদা, ঘটনাটা দারুণ ছিল, খুব ভয় লাগছিল শুনে। যে সমাধি ঘটনাটা পাঠিয়েছে তাকেও ধন্যবাদ। আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। কাল রাত্রে ঘটনা দেখতে পারিনি, আমার হাজবেন্ড খেলা দেখছিল, তাই আজ বিকেলে দেখে কমেন্ট করছি, প্লিজ কমেন্টটা পড়বেন। সৌমিতা চক্রবর্তী লিখেছে, তোমার গলায় ঘটনা শুনতে চলে এলাম, জানি খুব ভয়ের হবে। সুরদীপ কুণ্ডু লিখেছে, খুব ভালো, ভয়ঙ্কর ঘটনা। সুদেষ্ণা রয় লিখেছে, তোমার অলৌকিক মানে খুব সুন্দর ঘটনা। সুদেশা সিংহা রয় উনি লিখেছেন, ভীষণ সাংঘাতিক ঘটনা, প্রীতকে শায়েস্তা করা গেল না। তবে অমিত, ঘটনাটা সাংঘাতিক হলেও একদম নতুনত্ব ছিল। হ্যাঁ, ঠিক বলেছ। অন্তর্শী লিখেছে, খুব 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 দুর্দান্ত, অসাধারণ, ফাটাফাটি ঘটনা। এছাড়াও আরও কমেন্ট করেছ মায়াদি, বিশ্বজিৎ ভট্টাচার্য, গীতাদি, দেবাশিস খাটুয়া, সুলেখা পণ্ডিত, স্বপ্না বাজাল, সমীর সরকার, অজন্তা হরে সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।